গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের আবেদন আজই শুনানি। চট্টগ্রাম আদালতের আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার, কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার। এবং সিলেট সীমান্ত সংলগ্ন ভারত অংশে বাংলাদেশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এর শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করেছেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা যে সমস্ত হেট স্পিচ দিচ্ছেন, সরকার তা বন্ধে এই আবেদন করেছেন। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে তাকে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, আইনজীবী হত্যা মামলার অন্যতম আসামি চন্দন। তিনি কিরিচ হাতে আইনজীবীকে কুপিয়েছিলেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, চন্দনকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হবে। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এ সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় ৩ ঘন্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশের এলাকায়। ওই সময়ই রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তারা। শুষ্ক আবহাওয়ায় বেড়েছে রাজধানীর বায়ু দূষণ। বৃহস্পতিবার বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ু দূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। সকালে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার সূচক থেকে এসব তথ্য জানা যায়। আইকিউ এয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সেই সম্পর্কে মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সতর্ক করে। সকালে আইকিউ এয়ার সূচকে সবার শীর্ষে অবস্থান করছে ভারতের কলকাতা। শহরটির বাতাসের মানের স্কোর ৩৬০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। এছাড়া ৩৪১ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তের ওপারে ভারত অংশ থেকে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। বুধবার ওই ব্যক্তির মরদেহের সন্ধান পায় তার পরিবার। নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার বালুচর গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন আশরাফ উদ্দিন। এরপর আর ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ওই রাতের মধ্যে তার সন্ধান পাওয়া যায়নি। পরে তার পরিবার খোঁজ করতে থাকলে এক পর্যায়ে সীমানা পিলার ১২৫১ এর ২০০ ফুট ভেতরে ভারতীয় অংশে তার মরদেহের সন্ধান পায়। ধারণা করা হচ্ছে গুলিতে মারা গেছেন আশরাফ উদ্দিন, তবে কার গুলিতে মারা গেছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মরদেহ ফেরত আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি।
স্বাদে ঘ্রাণে অতুলনীয় মানিকগঞ্জের হাজারী গুড়। এই শীতে ব্যস্ততা বেড়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গাছিপাড়ায় খেজুরের রস সংগ্রহ করে। কর্মব্যস্ততা বেড়েছে গাছি পরিবারের নারী সদস্যদের। এদিকে জেলার ব্র্যান্ড হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে নানা কর্মসূচি হাতে নিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রতিনিধি অভি হাসানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। শীতের শুরুতেই খেজুর গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে রস, আর এই রস দিয়েই তৈরি হবে ঐতিহ্যবাহী হাজারী গুড়। এজন্যই রস সংগ্রহ ও হাজারী গুড় তৈরিতে এখন ব্যস্ত হয়ে পড়েছেন গাছি পরিবারের সদস্যরা। আর মাত্র সপ্তাহখানেক পর থেকেই তৈরি করা হবে সুস্বাদু হাজারী গুড়। হরিরামপুর উপজেলার হাজারী গুড় তৈরিতে নিয়োজিত 50টি পরিবার তারা পুরোদমে চালিয়ে যাচ্ছেন খেজুর গাছের ডালপালা পরিষ্কার করার কাজ। গাছিরা জানান, আর 8 থেকে 10 দিনের মধ্যেই গাছ কেটে রস সংগ্রহ করবেন তারা। গাছ জোড়া লাগবে আজকে আমার জোড়ার, আর যে জোড়ার পরে ওই মোতা টান কয় ওই না দুপুরের পরে ওই মোতা মারা লাগবে। 15-16 দিন গেলে পারে এই রস দিয়েই, প্রথম কাটার রস দিয়েই হাজারী গুড় তৈরি হবে। ঝোড়ার পরে মানে গুছি মারা হয়েছে, এমনকি আজকে আমার আব্বা কাটে, আমি সততা করি। আজকে আমার 1.5 হাড়ি রস হয়েছে। গুড় এখন কমপ্লিট ওয়েসার নাই, 15 দিনের ভিতরে আপনারা ভালো গুড় পাইবেন। কিছু কিছু গাছে রস নামে আছে, কিছু এখনো নামেনি, 1 সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ নামে যাব। স্বাদে গন্ধে গুড় উৎপাদনে বংশ পরম্পরায় যুক্ত এখানকার মানুষ। শত বছরের ঐতিহ্য মানিকগঞ্জ জেলার ব্র্যান্ডিং করেছেন সরকার। জেলা প্রশাসক জানান, জেলার ঐতিহ্য ধরে রাখতে জিআই পণ্য হিসেবে হাজারী গুড়কে যেন অন্তর্ভুক্ত করা হয়, সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা জিআই পণ্য হিসেবে হাজারী গুড়কে অন্তর্ভুক্ত করার জন্য প্রচেষ্টা নিয়েছি। আমাদের আগের সহকর্মীগণ এই ব্যাপারে কার্যক্রম করেছিলেন। এই বছর আবহাওয়া ভালো থাকলে 1600 থেকে 1800 টাকায় বিক্রি হবে এখানকার উৎপাদিত প্রতি কেজি হাজারী গুড়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। মানিকগঞ্জ পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে মানিকগঞ্জের পৌর এলাকার বেউথা এলাকায় অবস্থিত ওয়ার্ড বিএনপির অফিসে এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় ফারুক মিয়া নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী সমর্থিত রাসেল, আব্দুল মালেক সহ মাহবুবুল আলম উজ্জ্বল, আব্দুল খালেক, মিজান সহ আরও 2 থেকে 3 জন বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির অফিসে হামলা চালায়। এ সময় পেট্রোল দিয়ে অফিসে অগ্নিসংযোগ করে আসবাবপত্র পুড়িয়ে ফেলে এবং ভাঙচুর করে। অফিসের সামনে দাঁড়িয়ে থাকা জেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক মিয়াকে চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করে। ঝালকাঠির নল সিটিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিসের ত্রিবার্ষিক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে রূপাতলী জাগুয়া কলেজের অধ্যাপক মেজবা উদ্দিন খান রতনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা শিক্ষক সমিতি শাখার আহ্বায়ক অধ্যাপক SM এজাজ হাসান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্যালেস্টাইন কলেজের প্রভাষক মোহাম্মদ আমির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিসের জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক SM এজাজ হাসান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান হেলাল খান, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা সেলিম সহ আরও অনেকেই। বগুড়ায় আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বাজারে আলুর দাম হয়, বীজ রোপণে দম ফেলার সময় নেই চাষিদের। কৃষকরা বলছেন, আলু চাষে অন্য বারের চেয়ে বেড়েছে খরচ, ভালো ফলন হলে লাভের আশা তাদের। এদিকে আলু আবাদে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি সাজু বিয়ার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। কেউ জমিতে হাল চাষ করছেন, আবার কেউ ব্যস্ত সার প্রয়োগ ও বীজ রোপণে। আলু আবাদে এমন ব্যস্ততা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকদের। কৃষকরা বলছেন, এবছর আলুর বাজার ভালো থাকায় লাভের আশায় বীজ রোপণ করছেন তারা। তবে সার, বীজ ও শ্রমিক খরচ বেশি হওয়ায় আবাদে বেড়েছে খরচ, ফলে ফলন ভালো হলে লাভের আশা তাদের। সারের দাম বেশি, এবারে সারের দাম বেড়ে গেছে, বীজের দাম বেড়ে গেছে,
কিসের কামলার দাম বেড়ে গেছে, তার কারণে এবারে সব জিনিসের দামই বাড়তি। খরচ উঠবে ইনশাল্লাহ, যদি 2000 টাকা বাজার থাকে তাহলে খরচ উঠবে ইনশাল্লাহ। এবারকার আলুর বাজার ভালোই আছে মোটামুটি। এত দ্রব্যমূল্যের দাম বেশি, তবুও আমরা এই জমিগুলো যেটুকুই হোক আবাদ করতে যা লাগে সেটুকুই আমরা দিয়ে এই জমি চাষ করতেছি এবং আলু রোপণ করতেছি। এদিকে আলু চাষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের 24-25 অর্থ বছরে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,400 হেক্টর জমি। এখন পর্যন্ত আমাদের আবাদ হয়েছে 14,500 হেক্টর জমিতে। শিবগঞ্জে এবছর 18,004 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। শেষ করব লাল শাপলার এক হাওরের খবর জানিয়ে। প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নেয় যে কারোরই, আর তা যদি হয় সিলেটে, খুব সহজে চোখে ভেসে ওঠে জাফলং, বিছানাকান্দি আর সাদা পাথরের অপরূপ দৃশ্য। তবে নতুন রূপে মুগ্ধতা ছড়াচ্ছে জৈন্তাপুরের লাল শাপলার রাজ্যখ্যাত ডিবির হাওর। সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে এই শাপলার অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। প্রতিনিধি মোহাম্মদ ইউসুফুর রহমানের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। একদিকে দাঁড়িয়ে থাকা সবুজ জৈন্তা খাসিয়া পাহাড়, তার উপর নীল আকাশ, আর নিচে শাপলার রাজ্যে লালের হোলি খেলা। এমন দৃশ্য মন ভরিয়ে দেয় যে কারো। বলছি সিলেটের জৈন্তাপুরের লাল শাপলার রাজ্যখ্যাত ডিবির হাওরের কথা। পূর্ব আকাশে সূর্য উঁকি দেওয়ার সাথে সাথে ডিবির হাওরে ভিড় বাড়তে থাকে পর্যটকদের। মেঘালয়ের সবুজ পাহাড়, বন আর জলাশয়ের মাঝে লাল শাপলার এই সৌন্দর্য মন ভরিয়ে দেয় ভ্রমণ পিপাসুদের। এছাড়াও বিলে রয়েছে জৈন্তা রাজা বিজয় সিংহের স্মৃতিও। শাপলা বিল বেড়াতে আইছি, এখানের পরিবেশ খুব সুন্দর, আর এই জায়গাটা খুব সৌন্দর্যপূর্ণ। এত সুন্দর লাগতেছে, আর এর মধ্যে সূর্যের আলো প্লাস ফুলগুলা লাল লাল, অনেক ভালো লাগছে। এই সবাইকে বলবো আপনার আশেপাশে যারা আছেন সবাই শাপলা বিল ঘুরে এসে দেখে যাবেন। তবে ভালো মানের হোটেল মোটেল না থাকার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় দুর্ভোগে পর্যটকরা। রাস্তাটা অনেক ছোট, একটি গাড়ি আসলে আরেকটি গাড়ি ক্রস হওয়ার মতো পরিবেশ নাই। তা আমরা দাবি জানাবো যে কোনোভাবে অতিবিলম্বে আমাদের শাপলা বিলের রাস্তাটার কাজ যেন ধরা হয়। এমন বাস্তবতায় পর্যটকদের সুবিধায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। 4 বার টেন্ডার ড্রপ হওয়া সত্ত্বেও আমরা কোনো কাজ করার জন্য কাউকে পাই নাই, এই কারণে আসলে আমাদের কাজটা হয় নাই। তবে এবার আমাদের টেন্ডারের কাজটা শেষ, এখন আমাদের কিছু ফাইল ওয়ার্কের কাজ চলছে, এটা শেষ হয়ে গেলে রাস্তার কাজ শুরু হয়ে যাবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত লাল শাপলার বিলে যাওয়ার উপযুক্ত সময়। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একটা গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের আবেদন আজই শুনানি। চট্টগ্রাম আদালতের আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার, কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার। এবং সিলেট সীমান্ত সংলগ্ন ভারত অংশে বাংলাদেশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।